ব্যাপারটা হলো যে আ সব সাবজেক্ট তো না জেনারেল সায়েন্স, যেখানে বোঝার দরকার আছে। জেনারেল সায়েন্সটা তো আমি কোনো আ আ মানে স্লাইড তৈরি করে পড়াচ্ছি না। ওটা একেবারে না, হাতে এই লিখে, লিখে। জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি, এভরিথিং সবই তুমি যেমন আগে পড়াতে আর কি। ও আচ্ছা। দেখো হাতে লিখে এই সাবজেক্টগুলো এমনই যেটা বোঝানোর দরকার সেটা তো ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলোকে হাতে লিখে করব মানে বুঝতে পারলাম না তো কিভাবে হবে হাতে লিখে করলে? কিন্তু স্যার হাতে লিখে পড়াতে গেলে স্যার অনেক বেশি টাইম টেকিং হয়ে যাবে। হ্যাঁ, মানে হাতে স্যার লিখে। আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলো। বলছি স্যার, আপনি একটা কোশ্চেন বলেছিলেন। হ্যাঁ। কোশ্চেনটা ছিল এরকম যে চিপকো আন্দোলন ড্যাশ নামে পরিচিত। 2021 হুম, সালে হুম, আমাদের হুম, বিসিএস এর কোশ্চেনটা এসেছিল। হুম, অপশনে ছিল নারীবাদী আন্দোলন, উপজাতীয় আন্দোলন, হুম, রাজনৈতিক আন্দোলন আর বর্ণ আন্দোলন। আপনি একদম। অ্যান্সারটা দিয়েছিলেন উপজাতীয় আন্দোলন, ঠিক আছে। হুম, হুম। কিন্তু আজকে একটা আমাদের চ্যানেলে একটা অন্য একটা চ্যানেলে দেখছিলাম কি ওটাকে নারীবাদী আন্দোলন হিসেবে মানে উত্তরটা নিয়েছে। হ্যাঁ, আমি এটা তোমাদেরকে বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। এই চিপকো মুভমেন্টটা ট্রাইবাল কমিউনিটির যারা উইমেন তারা মিলে সংগঠিত করেছিল, যার হ্যাঁ, কারণে এটাকে ট্রাইবাল মুভমেন্টও বলা যেতে পারে, আবার নারীবাদী আন্দোলনও বলা যেতে পারে। এখন তাহলে এবারে প্রসঙ্গ এইটা হলো, উত্তরটা কি দেব? শোনো শোনো শোনো, প্রসঙ্গ হলো আমার পিএসসি কোনটা উত্তর নিচ্ছে সেইখানে আমাদের থাকতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি আমি? পিএসসি এটাকে উপজাতি আন্দোলন হিসাবে দেখছে। মানে স্যার আমি একটা একটা উত্তর করে এলাম আর অন্যটা যদি নিয়ে নেয় উত্তর, তার মানে আমারটা ভুল। অবশ্যই। কারণ দেখো, এটা পিএসসির একটা রুলস আছে, এসএসসির একটা রুলস আছে, এগুলো কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এই জন্য এই ধরনের কোয়েশ্চেন এলে, এই কোয়েশ্চেনের সময় আমি দুটো এই প্রসঙ্গ বলেছিলাম না তোমাদের, যে এই কোয়েশ্চেনটাতে এক জায়গায় নারীবাদী আন্দোলন, এক জায়গায় উপজাতীয় আন্দোলন লেখা আছে। হ্যাঁ, দুটো দুরকম আছে। সো পিএসসি এটাকে ট্রাইবাল মুভমেন্ট হিসাবে গ্রহণ করে। ওকে। হ্যাঁ, রবিবার দিন ওই কোয়েশ্চেন অ্যান্সার আলোচনাতে বলেছিলেন। হ্যাঁ, এটাকে একটু মাথায় রাখা। বাকি আবার যদি সেন্ট্রাল এক্সামিনেশনস গুলো দাও, ওখানে দেখবা নারীবাদী আন্দোলন এটাকে ওরা উত্তর হিসাবে নেয়। ঠিক আছে। এখন অপশন দুটো এমনই যে ট্রাইবালরাই আন্দোলনটা করেছিল এবং সেখানে ফিমেলরাই নেতৃত্ব দিয়েছিল। তো সেই অর্থে একটু কনফিউজিং বটে, বাট কে কোনটা আনসার নিচ্ছে সেটাকে একবার লক্ষ্য রাখা। যাই হোক, আজকে আমাদের আহ, আসলে আমি তোমাদেরকে বলি। দাদা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওই হুম, পিলির জন্য যে শর্ট অ্যান্সারের বই যেটা জগন্নাথ জানা, ওটা যদি এক্ষুনি কিনতে না পারি, তো নোটস গুলো যেগুলো আমি রেকর্ডিং ক্লাস পাচ্ছি ওর ভিত্তিতে কি পিলিতে বসা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে, আচ্ছা। পড়তে থাকো। এবং তোমাদের প্রিলিতে বসার আগে, হ্যাঁ, মিড অফ জানুয়ারি, জানুয়ারির মাঝামাঝি নাগাদ আমি তোমাদেরকে এই 24-এর বিসিএসটার জন্য স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আমি এমসিকিউস দেব, কাজ করছি। হ্যাঁ, শোনো, আহ, দাদা ওই যে এমসিকিউ গুলো দাদাকে করলে হয়ে দেখেছো যাবে? সেই দাদাকে এখন আর দেখতে পাচ্ছ না। এই যে যে ভাবনাটা এসছে, এই ভাবনাটা আসা স্বাভাবিক। কারণ কি, আমাদের যেহেতু মাঝখানে ক্লার্কশিপের একটা ব্যাচকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, তো ওইটা না ঢোকানোই ভালো ছিল। ওইটা ঢুকিয়ে দেওয়ার জন্য এই জায়গাটা একটুখানি মানে শীত মানে সেই কি যেন বলে না, শীতল হয়ে গেছে। বুঝতে পারছো? সো আবারও কন্টিনিউ হচ্ছে এবং এটাতেই এখন কন্টিনিউ হবে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। ঠিক রেগুলার বেসিসে ক্লাস হলে, আমরা তো অনেক দিন ধরে ক্লাসই করতে পারিনি রেগুলারলি, এটা তো সত্যি কথা। তো সেই ক্ষেত্রে রেগুলার ক্লাস হলে এই ফিলিংস গুলো তোমাদের মধ্যে আর থাকবে না, এটুকুন একটু মাথায় রাখো। বাকি অসুবিধা হবে না। চলো, আজকে আমরা যেটা পড়ছি, আমাদের কোর টপিক চলছিল চ্যাপ্টার 4, দ্যাট ইজ ক্লাইমেট অফ ইন্ডিয়া। সো ক্লাইমেট অফ ইন্ডিয়ার আজকে হচ্ছে পার্ট নাম্বার 3, লেকচার নাম্বার 16। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়ে, মানে একেবারেই কনসেপচুয়াল কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান মনসুনকে দেখতে চলেছি। ইন্ডিয়ান মনসুনকে দেখতে চলেছি। নাও, একটা কথা যদি আমি প্রশ্ন করি যে হোয়াট ইজ ইন্ডিয়ান মনসুন, তোমরা বলবে ইন্ডিয়ান মনসুন ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান ক্লাইমেট। কারণ ভারতীয় যে জলবায়ু, সেই ভারতীয় জলবায়ুটাই হচ্ছে মনসুন জলবায়ু, তাই না? তাই ইন্ডিয়ান ক্লাইমেট আর ইন্ডিয়ান মনসুন কথাটা এক। এবার আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে মনসুন মানে ক্লাইমেটকে কন্ট্রোল করতে পারে বা ক্লাইমেটকে এফেক্ট করতে পারে
সেই সমস্ত ফ্যাক্টরস গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দ্যাট ইজ ইন্ডিয়ান মনসুন। একবার মনে করো, ট্রাই টু রিমেম্বার হোয়াট ইজ মনসুন। অ্যাকচুয়ালি মনসুনটা কি? মনসুনটা হচ্ছে যে সিজনাল রিভার্সাল অফ উইন্ডস, ইয়েস অর নো? বাতাসের যে দিক পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের মনসুন। এবার এই যে সিজনাল রিভার্সাল অফ উইন্ডস, এই ব্যাপারটাকে প্রথম কারা অবজার্ভ করলেন? এই ব্যাপারটাকে প্রথম অবজার্ভ করেছিলেন সেইলার্স, যারা নাবিক, তারা অবজার্ভ করেছিল। অর্থাৎ তারা যখন তাদের পালতোলা নৌকা নিয়ে যখন যাত্রা করত, তারা যখন ভয়েজে বেরোতো, তখন তারা দেখতো যে তাদের বাতাসের সঙ্গে সঙ্গে তারা ভেসে এক স্থান থেকে আর এক স্থানে চলে যেত। তাই তারা সে সময় এটাকে টার্গেট করতো যে এই সময়টাতে বেরোলে আমি এই বাতাসটাকে পাবো। এই জন্য দেখবা যে আরব থেকে আমাদের ভারতে যে ব্যবসাগুলো হয়েছে, মানে যেটাকে আমরা বলতে পারি আরো ব্রডার সেকশনে, মানে মিডল ইস্টের সাথে আমাদের যে ব্যবসাটা হয়েছে, বিজনেসটা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা মনসুন শব্দটাকে পেয়েছি। মনসুন একটা অ্যারাবিক ওয়ার্ড। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এই উইন্ড সিস্টেমের যে রিভার্সাল, সেখান থেকে সেইলার্সরা বেনিফিটেড হতো। অ্যান্ড দেন এই মনসুন কথাটাও কিন্তু সেই অ্যারাবিক অরিজিন থেকে আমরা পেয়েছি। অর্থাৎ কি, যে সাউথ ওয়েস্ট উইন্ড, যেটা আমাদের ভারতবর্ষে ময়েশ্চার নিয়ে আসে, বৃষ্টিপাত ঘটায়, এবং সেটা যখন রিট্রিট করে, অর্থাৎ সেটা যখন ফিরে আসে, তখন সে ফিরে আসবার পরেও বৃষ্টিপাত ঘটায়। এখন কথা হলো, সে যখন গেছিল, মানে এই যে বাতাসটা গেল, অর্থাৎ সাউথ ওয়েস্ট উইন্ড, এটা যখন ভারতে প্রবেশ করলো, সে তো তখন ইন্ডিয়ান ওশান থেকে, অ্যারাবিয়ান সি থেকে ময়েশ্চার কালেক্ট করে নিয়ে ভারতে গেল, বৃষ্টিপাত হলো। এখন ফেরার পথেও বৃষ্টিপাত সে ঘটাচ্ছে কেন? ফেরার পথেও বৃষ্টিপাত এই কারণে ঘটাতে পারছে, কারণ ওই দিক থেকে আবার ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এইখান থেকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স প্রবাহিত হয়ে যাচ্ছে। সেই রেড সি বলো, মেডিটেরিয়ান সি বলো, এই সমস্ত জায়গা থেকে ময়েশ্চার কালেক্ট করে নিয়ে যাচ্ছে। সেই ময়েশ্চারগুলো থেকে আবার ময়েশ্চার কালেক্ট করে নিয়ে ভারতে ফেরার পথে আবার বৃষ্টিপাত ঘটিয়ে চলে যাচ্ছে। সো মনসুন, অনসেট মনসুন অ্যান্ড উইথড্রল, এই দুটো সিচুয়েশনেই ভারতবর্ষ বৃষ্টিপাত পাচ্ছে। যার কারণেই আমরা বলি ভারতবর্ষের যে মানে ক্লাইমেট, সেটা একটা মনসুন ক্লাইমেট। ওকে, নাও এখানে কতগুলো ব্যাপার আছে। কি দেখো, the monsoon are experienced in the tropical area roughly between 20 degree north to 20 degree south। আমরা যদি দেখি যে এই মনসুন জাতীয় ক্লাইমেট বা মনসুন ক্লাইমেট কোথায় কোথায় দেখা যায়, অ্যারাউন্ড দ্য গ্লোব, হ্যাঁ, নট অনলি ইন ইন্ডিয়া বাট অ্যারাউন্ড দ্য গ্লোব, 20 ডিগ্রি নর্থ থেকে 20 ডিগ্রি সাউথ পর্যন্ত যে টার্ফটা রয়েছে, যে বেল্টটা রয়েছে, এই বেল্টটাতেই কিন্তু আমরা মনসুন টাইপ ক্লাইমেট দেখতে পাই। আর এই মনসুন টাইপ ক্লাইমেটের জন্য যেটা দায়ী, সেটা হচ্ছে ইকুইটোরিয়াল সোলার ইনসুলেশন। পৃথিবীর ইকুয়েটর বরাবর যে সোলার ইনসুলেশনটা হয়, সেই সোলার ইনসুলেশন কি তৈরি করে বলো দেখি? সারফেস অফ দ্য আর্থে, পৃথিবীর সারফেসে সেখানে কি তৈরি হয়? যেখানে হিট বেশি হবে, সেখানে কি তৈরি হবে? লো প্রেশার তৈরি হবে, তাই না? আর লো প্রেশার জোন যেখানেই ক্রিয়েট হবে, সেখানেই সারফেসে হাই লো প্রেশার বেল্ট প্রেসার লো থেকে প্রেসার এয়ার গুলো চলে আসবে। যার কারণে দেখবা এই যে বেল্টটা, মানে আমি বলতে চাইছি এটা তো আমাদের গ্লোব, এই গ্লোবের এই হচ্ছে ইকুয়েটর। তো ইকুয়েটরের এটা হচ্ছে 20 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 20 ডিগ্রি সাউথ। তো অ্যারাউন্ড এই যে বেল্ট, এই বেল্ট জুড়েই সমগ্র পৃথিবী জুড়ে মনসুন ক্লাইমেট দেখা যায়। এখন কেন এই এলাকাটাতেই মনসুন কেন দেখতে পাই আমরা? কারণ এই যে বেল্টটা, এই বেল্টটাতে সোলার ইনসুলেশন প্রচুর পরিমাণে হয়। আর সোলার ইনসুলেশন হওয়ার পরে এইখানে সব সময়ই কি হয়ে থাকে বলো দেখি? এইখানে লো প্রেশার জোন ক্রিয়েট হয়ে থাকে। লো প্রেসার বেল্ট। লো প্রেশার জোন, তাহলে এইখানে হাই প্রেশার জোন আছে নিশ্চিত রূপে। হাই প্রেশার জোন, তাহলে ইস্টার্লি উইন্ডস গুলো কিভাবে এই দিক থেকে সব ফ্লো করবে না ইকুয়েটরের দিকে? বুঝতে পারছো তো? যার কারণে এই যে এরিয়াগুলো আছে, সেই এরিয়াতে আমরা না মনসুন টাইপের ক্লাইমেট দেখতে পাই। তো সেই কারণে দ্য মেকানিজম অফ মনসুন, মনসুনের যে মেকানিজম, সেটা ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপরে। সেরকম 5টা ফ্যাক্টর আজকে আমরা আলোচনা করব। আর ক্লাসের শেষের দিকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আলোচনা করব, সেটা হচ্ছে এনসো, এলনিনো আর এলনিনো আর সাউদার্ন অসিলেশনস, যেটা আমাদের মনসুনকে শুধু আমাদের নয়, সারা বিশ্বের
যে ক্লাইমেট সেটাকে অ্যাফেক্ট করে, সাথে সাথে আমাদেরটাকেও করে। ওকে, বেশ। তার আগে আমরা এই কটা ফ্যাক্টর দেখে নিই। প্রথম ফ্যাক্টর কি বলছি? দ্য ডিফারেন্সিয়াল হিটিং অ্যান্ড কুলিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। দীপাঞ্জন, কথাটা বলে আজকে খুব ভালো লাগলো তুমি এটা বললে, কারণ কি আমিও বুঝতে পারছিলাম যে কেমন একটা সব নেতিয়ে নেতিয়ে গেছে। একদম নেতানোর কিছু নেই, তোমাদের প্রচুর পরিমাণে কাজ আসছে, আমি এগুলোকে একটু রেডি করে নিই, যেহেতু এই কয়েকদিনে ওই ওই ঝামেলাটার জন্য ওখানে আটকে ছিলাম। বাকি এখান থেকে কাজ দেবো। হ্যাঁ ভাই, চাপ নিও না। চল, শুধুমাত্র হ্যাঁ একটু হ্যাঁ ফোকাস দাদা। রাখো। হ্যাঁ আজকে স্যার, হ্যাঁ, বলো। আর একটা কথা হচ্ছে কি, আমাদের গ্রুপ সি এর যে এক্সামটা আছে, তো ওইটা মোটামুটি জানুয়ারির মাঝামাঝি তো হওয়ারও কথা ছিল। জানুয়ারিতে তো কখনোই ওটা তো হওয়া সম্ভব শুনছিলাম যে হবে না, হবে না। এবং আমার মতে ফেব্রুয়ারিতেও হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, কারণ যেই আর স্কোপ তার মানে মার্চ। পিআরবি পুরো হচ্ছে জানুয়ারি ডেটটা নিয়ে নিয়েছে, মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পুরো জানুয়ারি বুক করে নিয়েছে। ইট মে বি, বাট অ্যাকর্ডিং আনন্দবাজার পেপারে যেটা দেখলাম সেখানে তো লিখেইছে যে ওখানে ওই পরীক্ষাটা হবে না। আর ফেব্রুয়ারিতেও যেহেতু এইচএস অ্যান্ড মাধ্যমিক রয়েছে, হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক, তো সেই ক্ষেত্রে তোমরা মার্চে একবার কল্পনা করতে পারো যে পরীক্ষাটা মার্চে হতে পারে। ওকে, বেশ, চলো এবার দেখি 2 নম্বর কি ফ্যাক্টর দেখতে পাচ্ছ। তো 2 নম্বর মার্চে তো ফ্যাক্টর, স্যার বিসিএস টা হবে বলছিল। হ্যাঁ মার্চে বিসিএস হবে। মার্চে তো অনেকগুলো রোববার পড়বে, অসুবিধা নেই তো। চলো 2 নম্বরে কি আছে ফ্যাক্টরস? দ্য শিফট অফ দ্য পজিশন অফ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোনস, যেটাকে আমরা আইটিসিজেড বলি। এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোনস এটা কি জিনিস আমরা দেখবো একটু বাদে। 3 নম্বর ফ্যাক্টরস যেটা, সেটা হচ্ছে প্রেজেন্স অফ দ্য হাই প্রেশার এরিয়া ইস্ট অফ ম্যাডাগাস্কার। ম্যাডাগাস্কার এর পূর্ব দিকে যখন হাই প্রেশার জোন ক্রিয়েট হয়, সেটা আমাদের ক্লাইমেটকে প্রভাবিত করে। 4 নম্বর হচ্ছে দ্য তিবেতান প্লেটু গেটস ইন্টেন্সলি হিটেড, এবং ডিউরিং দ্য সিজনাল রিভার্সাল এই টিবেটান প্লেটু এটা হিট আপ হয়, যার কারণে আমাদের ক্লাইমেটকে, আর হিট আপ হলেই কি হবে, সেখানে লো প্রেশার ক্রিয়েট হবে। নিম্নচাপ। হ্যাঁ, লো আর যখনই প্রেসার লো প্রেশার ক্রিয়েট ক্রিয়েট হবে। হবে, লো প্রেসার তখনই সারফেসের উপরে সেই হাই প্রেশার থেকে বাতাসগুলোকে নিজের দিকে টানবে, যার কারণে একবার ভেবে দেখো, তিবেতান প্লেটু ভারতবর্ষের একদম উত্তর দিকে অবস্থান করছে। তাহলে ভারতের উত্তর দিকে যদি লো প্রেশার ক্রিয়েট হয়, তাহলে সে অবশ্যই দক্ষিণ দিক থেকে ময়েশ্চারকে, সরি, মানে সারফেস উইন্ডসকে অ্যাট্রাক্ট করবে কিনা, যার ফলে বৃষ্টিপাত হবে আমাদের এখানে। And the fifth number is the movement of the westerly jet system to the north of the Himalayas and the presence of the tropical easterly jet stream over the Indian peninsula during summer. Okay, এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা একবার এক এক করে দেখি। সবার প্রথমে আমরা দেখছি দ্য ডিফারেন্সিয়াল হিটিং অ্যান্ড কুলিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ভারতবর্ষের জলবায়ু কে প্রভাবিত করার ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরো আমরা দুটো জায়গাকে দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রিয় দেশ ভারত, এটা মনে করো আমাদের কন্যাকুমারী, আর এটা মনে করো আমাদের দিল্লি। ঠিক আছে, কন্যাকুমারী আর দিল্লি। সো দিল্লির যে তাপমাত্রা, দিল্লিতে যে মানে তোমার ওয়েদার সিস্টেম দেখবে, আর কন্যাকুমারীর ওয়েদার সিস্টেম দেখবে, এই দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে। দিল্লিতে এক্সট্রিম কোল্ড বা এক্সট্রিম হট ফিল হবে অ্যাটমসফিয়ারে, আর কন্যাকুমারীতে মডারেট থাকবে। ঠিক আছে, কেন এমনটা হয়? কারণ হচ্ছে যে কোস্টাল এরিয়াগুলোতে যেহেতু ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজের প্রতিনিয়ত একটা খেলা চলে, সেই কারণে আমরা ওই টেম্পারেচারটা ওইখানে বা ওই ওয়েদার কন্ডিশনটা ওখানে ফিল করি। ওকে, তাই সমুদ্র উপকূল থেকে ডিস্টেন্সের ফলে কিন্তু এই ভ্যারিয়েশন থেকে লক্ষ্য করি। তাহলে যেহেতু মাটি দ্রুত গরম হয় এবং দ্রুত ঠান্ডাও হয়ে যায়, কিন্তু জল ধীরে গরম হয় এবং ঠান্ডাও ধীরে হয়। এই জন্য যে ডিফারেন্ট হিটিং অ্যান্ড কুলিং ল্যান্ড আর ওয়াটারের, এটাও একটা ক্লাইমেটকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে। তাহলে কি লেখা আছে এখানে একবার পড়ে নাও। ডিফারেন্সিয়াল হিটিং অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার মিনস land heats up and cools down faster than water because water has a higher specific heat capacity, absorbing and releasing more energy slowly, while land's lower surface lower specific heat causes rapid temperature swings, creating daily sea and land bridges.
and influencing larger weather patterns like monsoons. Okay, during the day land gets hot, air rises up, that means creates low pressure and drawing cooler sea air in, যেটাকে আমরা সি ব্রিজ বলি। আর at night land cools, air sinks, high pressure create হয় তখন, and warmer ocean air moves to the land. Okay, that is called land bridge. তো এই বিষয়টাকে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি, তো এটাকে আর বেশি বলার দরকার নেই। নেক্সট পয়েন্ট কি ছিল? দ্য শিফট অফ দ্য পজিশন অফ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোনস, দ্যাট ইজ আইটিসিজেড। হোয়াট ইজ আইটিসিজেড? আইটিসিজেড হলো, দেখো এই হচ্ছে ইকুয়েটর, আর এই ইকুয়েটর বরাবর, এই যে ইকুয়েটর, ইকুয়েটর বরাবর মোটামুটি ধরে নাও যে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, এই যে যে ছোট্ট একটা বেল্ট, 5 ডিগ্রি নর্থ তো 5 ডিগ্রি সাউথের যে ছোট্ট বেল্ট, এই ছোট্ট বেল্ট বরাবর একটা টর্ফ তৈরি হয়। এই যে টর্ফ মিন্স এরিয়া, একটা বেল্ট। এই বেল্টটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের তাপমাত্রার মধ্যে একটা বর্ডার এরিয়া হিসাবে কাজ করে, এবং না উত্তরের সাথে এর মিল আছে না দক্ষিণের সাথে এর মিল আছে। এখানে একটা ইউনিক একটা ওয়েদার সিস্টেম চলে, বা ইউনিক একটা ক্লাইমেটকে ফলো করা হয় বা ফলো করা যায়। ওকে, সো দিস ইজ তোমার intertropical convergent zones. The intertropical convergent zones shifts seasonally, moving north towards the Tropic of Cancer, অর্থাৎ পৃথিবী যখন নিজের অক্ষের উপরে ঘোরে তখন জুন জুলাইতে নর্দার্ন হেমিস্ফিয়ারে ট্রপিক অফ ক্যান্সারের ওপরে সরাসরি সূর্যের আলো পড়ে, ঠিক আছে। আর সাউথওয়ার্ডস টপিক অফ ক্যাপ্রিকর্নের ওপরে 23 ডিগ্রি সাউথে, সেখানে কি হয়, ডিসেম্বর জানুয়ারির দিকে সূর্য প্রবলভাবে কিরণ দেয়। যেমন আমরা যদি বলি, আমরা থাকি হচ্ছে উত্তর গোলার্ধে আর অস্ট্রেলিয়া আছে দক্ষিণ গোলার্ধে, তো আজকের দিনে মানে ডিসেম্বরে আমাদের ট্রপিক অফ ক্যান্সারের উপরে সোলার ইনসুলেশন কম হচ্ছে, তাহলে এখন সোলার ইনসুলেশন বেশি কোথায় হচ্ছে? ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপরে। মানে অস্ট্রেলিয়াতে এখন কিন্তু গরমকাল, আর আমরা এখানে ফিল করছি, আমরা এখানে ঠান্ডা শীত, মানে শীতকাল ফিল করছি, বুঝতে পারছো? সো এই যে যে দুটো যে এরিয়া, এই দুটো এরিয়ার মধ্যে যে একটা বেল্ট থাকে, সেটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে and south towards tropic of cancer in the southern hemisphere's December, that is December to January, following the sun's direct overhead position. This shift, driven by differential heating, is a crucial for monsoons, pulling moisture laden winds and causing heavy rainfall in regions like India as it moves northward and creating wet or dry seasons elsewhere. Okay, next আসো, the presence of the high pressure area on the east of Madagascar. ম্যাডাগাস্কারের পূর্ব দিকে, ইউআরসি দাঁড়াও, কালারটা চেঞ্জ করি, এই হলো ম্যাডাগাস্কার। ম্যাডাগাস্কারের ইস্টে মানে কোন দিক? এই জায়গাটাতে ম্যাডাগাস্কারের পূর্ব দিকে মানে ইন্ডিয়ান ওশানে, সেখানে কি ক্রিয়েট হয়ে যাচ্ছে? হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে। আর যখনই এখানে হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখনই সেটা প্রভাবিত করছে আমাদের ভারতবর্ষকে বেশি বেশি করে বৃষ্টিপাত ঘটানোর, বুঝতে পারছো? আচ্ছা বলো দেখি, ইন্ডিয়ান ওশানে যদি হাই প্রেশার ক্রিয়েট হয়, ইন্ডিয়ান ওশানে হাই প্রেশার ক্রিয়েট হলে সেটা লো প্রেশারের দিকে তার মুভমেন্টটা করবে না, বাতাসের মুভমেন্টটা। যখনই, অর্থাৎ এ হাই প্রেশার এরিয়া ইস্ট অফ ম্যাডাগাস্কার অ্যারাউন্ড 20 ডিগ্রি সাউথ ওভার দ্য ইন্ডিয়ান ওশান, হ্যাঁ, ইজ আ কি ড্রাইভার অফ দ্য ইন্ডিয়ান সামার মনসুন, creating a pressure gradient that pulls moisture-laden winds from the warmer Indian Ocean towards the low pressure zone over India. তাহলে যখন ইন্ডিয়ান ওশানে যখন হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখন ভারতের যে ল্যান্ড পার্ট, সেই জায়গাতে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারে অবশ্যই অবশ্যই ময়েশ্চার ল্যাডেন বাতাসের প্রবাহটা বৃদ্ধি পাবে, আর যার ফলে ভারতের ভূমিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটবে। তাই যখনই আমরা দেখব যে ম্যাডাগাস্কারের পূর্ব দিকে বা ইন্ডিয়ান ওশানে যখন লো প্রেশার ক্রিয়েট হচ্ছে কখনো, তাহলে আমাদের দেশে বৃষ্টিপাত হবে না। কখন হতে পারে সেরকমটা? দেখো, দুই ধরনের ক্লাইমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। একটা এলনিনোর জন্য হয়, একটা লানিনোর জন্য হয়।
তো লানিনো একটা নর্মাল সিচুয়েশন, বাট এই লানিনোটা যখন কনভার্ট হয়ে, হ্যাঁ, বা রিভার্স হয়ে যখন এল নিনো ইয়ার তৈরি হয়ে যায় কোনো বছরে, তাহলে আমাদের কিন্তু মনসুনের উপরে বিরাট প্রভাব পড়ে। আমরা দেখে থাকি যে কিছু কিছু বছরে খুব ভালো বৃষ্টিপাত হয়, আবার কিছু কিছু বছরে একেবারেই বৃষ্টিপাত কম হয়, বৃষ্টিপাত হয় না বললেই চলে। তো মনে রাখবে, যখনই আমাদের দেশে বৃষ্টিপাত হচ্ছে না, তাহলে মনে করবে নিশ্চিত রূপে সেই বছরটি একটি এল নিনো ইয়ার হিসাবে আহ, আম, দেখা হচ্ছে। কি এল নিনো, কি লা নিনো ইত্যাদি বিষয়টা আমরা আজকে লাস্টের দিকে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এইটুকুন আমরা জেনে রাখলাম যে ম্যাডাগাস্কারের পূর্ব দিকে, অর্থাৎ ইন্ডিয়ান ওশান, সেন্টার অফ ইন্ডিয়ান ওশান, সেখানে যদি হাই প্রেশার স্ট্রং হয়, যত হাই প্রেশার স্ট্রং হবে তত ভারতের জন্য ভালো, ভারতে তত বৃষ্টিপাত বাড়বে। ঠিক? তাহলে একবার পরো পয়েন্টটাতে কি লেখা আছে? A high pressure area east of Madagascar around 20 degrees south over the Indian Ocean is a key driver of the Indian summer monsoon, creating a pressure gradient that pulls moisture laden winds from the warmer Indian Ocean towards the low pressure zone over India, leading to heavy rainfall, especially when this is high pressure cell is strong and positioned favorably. Its intensity and location directly influence monsoon strength. ওকে, মনসুনের স্ট্রেংথটা কেমন হবে যদি এইখানে, অর্থাৎ এই যে যে জায়গাটা হাই প্রেশার ক্রিয়েট হয়েছে, যদি এই হাই প্রেশারটা উইক হাই প্রেশার হয়, তাহলে কি হবে? তবুও বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে। যত স্ট্রং হাই প্রেশার ক্রিয়েট হবে ইন্ডিয়ান ওশানে, অর্থাৎ ম্যাডাগাস্কারের পূর্ব দিকটাতে, ততই ভারতবর্ষে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। আর এই যে যে মানে এই যে যে ন্যাচারাল ফিনমেনা দেখতে পাচ্ছ, এই ফিনমেনাটাকে বলা হয় ইন্ডিয়ান ওশান ডাইপোল, আইওডি, ইন্ডিয়ান ওশান ডাইপোল। ইন্ডিয়ান ওশান ডাইপোলটা কি? ছোট্ট একটা নোট এখানে দেওয়া রয়েছে, you can see it here. The Indian Ocean dipole is a climate pattern like El Nino involving sea surface temperature. অর্থাৎ sea surface temperature means SST। এই sea surface temperature যদি বৃদ্ধি পায়, যখনই sea surface temperature sea surface temperature যদি কমে যায় আর কি, তখনই কি হবে? এখানে হাই প্রেশার ক্রিয়েট হবে। সমুদ্রের জল যত বেশি ঠান্ডা হবে তত বেশি হাই প্রেশার ক্রিয়েট হবে না? আর সমুদ্রের জল যত গরম হবে তত লো প্রেশার ক্রিয়েট হয়ে যাবে। সেই কারণে এসএসটি অর্থাৎ সি সারফেস টেম্পারেচার ডিফারেন্সেস বিটুইন দ্য ওয়েস্টার্ন, দ্যাট ইজ অ্যারাবিয়ান সি, অ্যান্ড ইস্টার্ন, দ্যাট ইজ ওই ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার ওই পার্টটা, ইন্ডিয়ান ওশান কজিং shifts in rainfall and weather with positive phases bringing warmer west or cooler east, okay, and negative phases reserving it. সো লিভ ইট, এই জিনিসগুলোকে তোমরা বুঝবে যখন আমরা একটু আলোচনা করব, তখন বিষয়টা ক্লিয়ার হবে যে কেন এরকমটা হয়। এইখানে হাই প্রেশারটা তো যখনই এখানে হাই প্রেশার থাকবে তখন ভারতে ভালো বৃষ্টিপাত হবে, এটা ঠিক, কিন্তু এমন কি হতে পারে সিচুয়েশন আসলে যে এখানে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে বা উইক হাই প্রেশার তৈরি হচ্ছে? এরকম সিচুয়েশন কি কখন হতে পারে? হতে পারে, দেখবো আমরা সেটা। এরপর কি? স্যার ওশান কারেন্টের জন্য হতে পারে। অবশ্যই ওশান কারেন্টের জন্য হতে পারে। ওকে, দ্য টিবেটান প্লেটু গেটস ইন্টেন্সলি হিটেড ডিউরিং সামার। গরমের সময় দেখো, যে তিবেতান প্লেটু সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 মানে 9000 মিটার মানে 9 কিলোমিটার উপরে আছে। তাহলে যেহেতু 9 কিলোমিটার উপরে আছে, তাই গ্রীষ্মকালে নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু সোলার ইনসোলেশন ভালো হয়, সেই কারণে এত উঁচুতে থাকার জন্য, অ্যালটিটিউড এত হাই হওয়ার জন্য ওই তিব্বতের মালভূমি প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। আর গরম হলে সেইখানে কি হয়? যখনই গরম হয় তখনই সেখানে লো প্রেশার ক্রিয়েট হয়। আর যখনই লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখনই সে সাউদার্ন পার্ট থেকে যে ময়েশ্চার ল্যাডেন যে উইন্ড, সেটাকে কিন্তু ইনভাইট করছে কোথায়? ভারতবর্ষের দিকে, যার কারণে গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। বুঝতে পারলে? সো এটাই হচ্ছে ব্যাপার। নাও আর কি, দ্য মুভমেন্ট অফ ওয়েস্টার্লি জেট স্ট্রিম, আমি তোমাদের বলেছি যে জেট স্ট্রিম যেটা মানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস এর ফলে যে ওয়েস্টার্লি জেট স্ট্রিম আসছে। আচ্ছা, জেট স্ট্রিম মানে কি? এক কথায় বলো তো আমাকে, যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। মিডল ইস্ট থেকে আসা একটা আর কি মানে বায়ু। হ্যাঁ, একদমই তাই, মিডল ইস্ট থেকে আসা একটা বায়ু। ওই বায়ুটা নিচে দিয়ে আসে না উপর দিয়ে আসে? মানে এটা কি সারফেস উইন্ড স্যার নাকি আপার উইন্ড?
আপার উইন্ড। আপার উইন্ড মাথায় রাখবে। জেট স্ট্রিম মিন্স এটা আপার উইন্ড, এটা ওপরে খেলাধুলা চলছে, নিচে না। ঠিক আছে? তাহলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে যে সাইক্লোনস গুলো রেড সিতে বা মেডিটেরিয়ান সিতে যেগুলো উঠেছিল, সেই সাইক্লোন গুলো নিশ্চিত রূপে সেখান থেকে কিছু না কিছু ময়েশ্চার কালেক্ট করেছে। আর সেই ময়েশ্চারটা যখন ওপর দিয়ে যখন বাতাসটা উড়ে আসছে ইন দ্য ফর্ম অফ জেট স্ট্রিম, তখন সে প্রচুর পরিমাণে ময়েশ্চার কালেক্ট করে নিয়ে আসছে নিজেদের সাথে, এবং তার যাত্রাপথে যেখানে যেখানে একটু একটু করে বাধা পাচ্ছে সেখানে একটু একটু করে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেটা আমাদের ভারতবর্ষের কাছে কেমন হচ্ছে ব্যাপারটা, যখন আমাদের ভারতবর্ষে শীতকাল চলছে তখন সেটা হিমালয়, এইখানে আছে হিমালয়, এইখানে আছে হিমালয়, মানে এই বরাবর হিমালয় আছে। দুটো ছবিকে এক করে ভাবো। তাহলে এইটা হচ্ছে শীতকাল, এটা শীতকাল, আর এটা হচ্ছে গরমকাল। তাহলে গরমকালে এইখান দিয়ে সাউথ ওয়েস্ট উইন্ড প্রবেশ করছে, ইন্ডিয়ান ওশান থেকে ময়েশ্চার কালেক্ট করে নিচ্ছে, ভারতের ভূমিতে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে, এখান দিয়ে বর্ষা হচ্ছে। আর সেই গরমকালে এই যে যে ওয়েস্টার্লি জেট, এটা কোথা দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে? হিমালয়ের উত্তর দিক দিয়ে, যার কারণে এটা ওই পাশ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। এই যে যে ভারতের যে মনসুন উইন্ড, এটাকে কিন্তু কোনোভাবে হ্যাম্পার করছে না। কিন্তু এই উইন্ডস গুলো যখন আবার ফিরে আসছে, অর্থাৎ রিট্রিটিং মনসুনের সময় হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এই ওয়েস্টার্লি জেট স্ট্রিম। আর সেই সময় ওয়েস্টার্লি এই বাতাসগুলো যখন এবার ফিরছে, তাদের কাছে তো আর ময়েশ্চার নেই, কারণ যত উত্তর গোলার্ধে যাবে, উত্তর গোলার্ধে জল কম, দক্ষিণ গোলার্ধে জল বেশি। বুঝতে পারছো তো? তাহলে উত্তর গোলার্ধে যেহেতু জল কম, তাই সেখানে ময়েশ্চারের থাকারও সম্ভাবনা নেই। তাই উত্তর গোলার্ধ থেকে যখন ওই বাতাসটা মনসুনটা যখন রিট্রিট করছে, ফিরছে, তখন তাদের কাছে ময়েশ্চার নেই। তারা হিমালয়টা টপকানোর সাথে সাথেই দেখলো যে আরে বাবা, এখান থেকে তো ওয়েস্টার্ন জেট স্ট্রিম আসছে, প্রচুর পরিমাণে ময়েশ্চার নিয়ে আসছে। তখন এই বাতাসগুলো ফেরার পথে এই ওয়েস্টার্ন জেট থেকে কিন্তু ময়েশ্চার নিয়ে ভারতে প্রবেশ করছে এবং ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটিয়ে তারা চলে যাচ্ছে। তার মানে যাওয়ার পথেও বৃষ্টিপাত, আসার পথেও বৃষ্টিপাত। তাহলে বুঝতে পারছো যে ভারতের জলবায়ুটাকে কেন মনসুন বলা হয়? কারণ যখনই সিজনাল রিভার্সাল হচ্ছে, ট্রানজিশন পিরিয়ডটাকে বাদ দিলে আমরা সবসময় কিন্তু ভারতবর্ষে সেই বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, অর্থাৎ মনসুন টাইপের যে ক্লাইমেট, সেটা আমরা ভারতবর্ষে ফলো করতে পারছি। এবং ভারতবর্ষের যে মনসুন, এটা কিন্তু একটা ইউনিক সিচুয়েশন, কারণ ওয়েস্টার্লি উইন্ডস গুলোর যে যাত্রাপথ পরিবর্তন হয়, এটা শুধুমাত্র ভারতের জন্যই, অন্য কোথাও কিন্তু এই ধরনের ফিনমেনা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, অন্য জায়গায় যে ফিনমেনা দেখতে পাওয়া যায়, সেই ফিনমেনার জন্যই কিন্তু লা নিনো বা এল নিনোর সৃষ্টি হয়। বুঝতে পারলে? তাহলে স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই যে ওয়েস্টার্লি জেট যেটা আসছে, হুম তার হুম। মানে গরমকালে সেটা হিমালয়ের উত্তর দিক দিয়ে উত্তর আসছে। মানে চায়নার উপর আবার দিয়ে চলে যাচ্ছে, এভাবে ভাবো। হ্যাঁ, মানে ওই হ্যাঁ মঙ্গোলিয়া, ওই চায়না এটার হ্যাঁ উপর হ্যাঁ দিয়ে আসছে, আফগানিস্তান উপর দিয়ে হয়ে সুলেমান পর্বতের উপর দিয়ে হয়ে আসছে, যাই হোক। হ্যাঁ আবার শীতকালে ওটা আবার সাউথের দিক দিয়ে আসছে, হ্যাঁ, মানে হিমালয়ের ধরেন, দক্ষিণ দিক দিয়ে আসছে। হ্যাঁ মানে ওই পাঞ্জাব হরিয়ানা ওই জায়গাটা দিয়ে। একদম একদম, মানে গ্যাংগেটিক প্লেনের কিছুটা অংশকে কভার করে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। ঠিক। আর সেই সময় যখন ওই রিট্রিটিং মনসুনটা যখন ফিরছে, তখন সে ওইখান থেকে ময়েশ্চার নিয়ে ভারতবর্ষের কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত ঘটিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসো এই বিষয়টাকে একটু বোঝো, যে এনসো মিন্স এল নিনো সাউদার্ন অসিলেশন। আমি এই ম্যাপটা থেকে খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এই যে যে ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছ, সবার আগে তো এই হলো ইকুয়েটার, ইকুয়েটার বরাবর একটা লাল দাগ টেনে দিই, এই হচ্ছে ইকুয়েটার। সো ইকুয়েটারের ওপর দিকে নর্দার্ন হেমিস্ফিয়ারে আর সাউদার্ন হেমিস্ফিয়ারে তোমরা একটু খেয়াল করো, নর্দার্ন হেমিস্ফিয়ারটা তুলনামূলক ল্যান্ড পার্ট বেশি, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড পার্টটা কম, ওয়াটার বেশি, জল বেশি। এবার ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে ইস্টার্লি উইন্ডগুলো নর্থ হেমিস্ফিয়ার থেকে এইভাবে প্রবাহিত হতে থাকে, আর সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে এইভাবে প্রবাহিত হতে থাকে। এখানে কারো কোনো দ্বিমত নেই তো? ঠিক। কোরিওলিস ফোর্সের জন্য এটা সোজাসুজি উত্তর দিকে না গিয়ে সেটা কিছুটা বাদিকে মুড়ে যায়, এবং উত্তর দিক থেকে যে বাতাসগুলো আসছে সেটা সোজাসুজি দক্ষিণ দিকে না এসে
একটু পশ্চিম দিকে বেঁকে যায়, এবং যেহেতু ইকুয়েটর বরাবর যেহেতু মানে লো প্রেসার জোন ক্রিয়েট হয়, তো এখানে চলে আসে বাতাসগুলো হাই প্রেসার জোন থেকে, সারফেসের কথা বলছি। তো এবার আমরা পড়ছি হচ্ছে এল নিনো কি। আচ্ছা, দুটো শব্দ আছে, একটা হচ্ছে এল নিনো, আর একটা আছে লা নিনো। নাও হোয়াট ইজ মিন এল নিনো মানে কি? মনে রাখবা, এল নিনো মানে গরম জলের স্রোত। কি মনে রাখতে হবে? এল নিনো মানে গরম জলের স্রোত। আর লানিনো মানে ঠান্ডা জলের স্রোত। লানিনো মানে ঠান্ডা জলের স্রোত। হ্যালো, আচ্ছা রেকর্ডেড দেখে নিও না হলে আজকের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি জয়েন করো, আমি জয়েন করাচ্ছি। স্যার একটা কথা হ্যাঁ ছিল, জয়েন বলবো? করো, আমি জয়েন করাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। কোথায় গেল রে বাবা? এই জন্য প্রত্যেককে বলবো, যারা এখানে অনেকেই আছো যারা ডিউটি থাকার কারণে রেগুলার ক্লাস করতে পারো না, তাদেরকে বলছি আমি, তোমরা কিন্তু যদি ক্লাস করতে চাও অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে কিন্তু টাইমিং এর মধ্যে জয়েন করবে। জয়েন করে নিয়ে কই গেল? এই বাবা, আরে ওকে পাঠিয়েছে। কোথায় দেখা যায় রিকোয়েস্ট পাঠালে? এ তো নতুন করেছে, বুঝতেও পারছি না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই জয়েন হতে পেরেছো? ওকে, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ হুম। স্যার, হ্যাঁ ওকে, সো এল নিনো মানে গরম জলের স্রোত, আর লা নিনো মানে ঠান্ডা জলের স্রোত। এটুকুন মনে রাখো খালি। দেখো, লা নিনো নর্মাল সিচুয়েশনে, এই যে ম্যাপটা তোমরা দেখছো, যে স্রোতগুলো দেখছো, এটাকে তোমরা বলবা যে একেবারে নর্মাল সিচুয়েশনে। অর্থাৎ কি, এই যে পেরু কারেন্ট দেখতে পাচ্ছ, এদিকে তুমি এই যে ইকুয়েটরিয়াল কারেন্ট এটা যেটা দেখতে পাচ্ছ, এই যে কারেন্টগুলো অস্ট্রেলিয়ান কারেন্টগুলো দেখতে পাচ্ছ, এই সকল কারেন্টসগুলো কিন্তু কোল্ড ওয়াটার কারেন্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? অর্থাৎ কি, যত কন্টিনেন্ট রয়েছে, এই প্রত্যেকটা কন্টিনেন্টের ঠিক পশ্চিম দিকে যে কারেন্টগুলোকে দেখতে পাচ্ছ, যে স্রোতগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঠান্ডা জলের স্রোত। আর এটা ঠান্ডা জলের স্রোত হওয়ার জন্য, এটা ঠান্ডা জলের স্রোত হওয়ার জন্য, এটা ঠান্ডা জলের স্রোত হওয়ার জন্য, এইখানে কি জল বাষ্পীভূত হবে? বলো দেখি আমায়। জল যদি একেবারে ঠান্ডা থাকে, তাহলে এখানে জল বাষ্পীভূত হওয়ার কোনো কারণ নেই। আর জল বাষ্পীভূত না হলে সেখানে বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই, তাই তো? তাহলে নর্মাল সিচুয়েশনে এই সমস্ত জায়গায় ঠান্ডা জলের স্রোত থাকে। তাই দেখবে যে যত ধরনের কন্টিনেন্টাল এজ আছে, সেই কন্টিনেন্টাল এজগুলোর পশ্চিম দিকে মরুভূমি তৈরি হয়েছে। এখানে আটাকামা, এই সমস্ত কিন্তু সব যে ইয়েগুলো আছে না, সব এই মরুভূমিগুলো দেখবা এই সমস্ত জায়গায়, যে ভিক্টোরিয়া সমস্ত মরুভূমিগুলো পশ্চিম প্রান্তেই তৈরি হয়েছে। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। এবার ঘটনাটা কি হলো, মনে করো এই ইকুয়েটোরিয়াল রিজনে কোনো বছর, মনে করো ইকুয়েটোরিয়াল রিজনে কোনো বছর সোলার ইনসুলেশন ঠিকঠাক হলো না। এখন সোলার ইনসুলেশন ঠিকঠাক না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, ডিফারেন্ট সাইকেল থাকতে পারে। এই যে সমুদ্রের যে বিশাল জলের স্রোত, এটা যে সব সময় একই রকম থাকবে তা তো নয়। কখনো কখনো পরিবর্তন তো আসবেই কয়েক বছর পর পর। তো সেই কারণে যখনই ইকুয়েটোরিয়াল যে জোন, মানে আমি বলতে চাইছি যেটা টেম্পারেট জোন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে ঠিকঠাক সোলার ইনসুলেশন না হলে
একটা বিপদ কিন্তু হতে পারে। কি বিপদ হতে পারে আমি তোমাদের বলছি। এই ইকুয়েটোরিয়াল জোনগুলোতে বাতাস এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, এদিক থেকে প্রবাহিত হয়, এদিক থেকে প্রবাহিত হয়। এখন এদিক থেকে প্রবাহিত হয়ে সেটা করে কি বলতো, এইখানে যে কোল্ড ওয়াটার গুলো রয়েছে, এই ইস্টার্লি বাতাস এসে মানে নর্দার্ন ইস্টার্লি বা সাউদার্ন ইস্টার্লি এই বাতাসগুলো এসে এই ঠান্ডা জলটাকে ঠেলে ঠেলে কোথায় নিয়ে যায়, এই দিকে নিয়ে যায়। বুঝতে পারছো? এই যে তোমরা যেমন স্রোতটাকে দেখতে পাচ্ছ, আর এই ঠান্ডা জলের স্রোতটা এখানে আস্তে আস্তে কি হয়ে যায়, এখানে হট, এখানে এটা হয়ে যায় গরম। এটা আবার প্রবাহিত হয়ে হয়ে ঠান্ডা জলের সঙ্গে মিশে আবার ঠান্ডা জলের একটা স্রোতটাকে আবার এভাবে নিয়ে যায়, মানে এরকম একটা সার্কেল চলতে থাকে। এখন সিচুয়েশন যদি এরকম হয় কি, যে এই যে যে ইস্টার্লি বাতাসগুলো আসছিল, যারা যারা এই কোল্ড ওয়াটারটাকে ঠেলে এদিকে নিয়ে যাচ্ছিল, মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, এই প্রান্ত বলতে কি বোঝাতে চাইছো দাদা? আচ্ছা, পৃথিবীটা তো গোল, এই যে যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পৃথিবীর মানচিত্রটা কোথায় আছে? এই জায়গাটাই আছে। বুঝতে পারছো? এটা তো গোল, ওটাকে ঘুরিয়ে দাও। মানে এই যে যে জায়গাটা দেখছো ম্যাপের মধ্যে, এই জায়গাটাই এটা, মানে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আর পেরু বা আমেরিকার পশ্চিম দিকে, জায়গাটা তো এক। তো সেই কারণে এই ইস্টার্লি বাতাসগুলো যখন দুর্বল হয়, তখন এই জলটাকে ঠেলে সে আর এদিকে নিয়ে যেতে পারে না, তখন গড়বাড় তৈরি হয়ে যায়। কি গড়বাড় তৈরি হয়ে যায়? যে স্রোতগুলো এই দিকে বইছে, কেমন স্রোত? ঠান্ডা স্রোত, সেটা এই দিকে বইতে থাকে এবং সেই স্রোতটা কেমন হয়? গরম হয়, হট। বুঝতে পারছো? হট কারেন্ট এই দিকে বইতে থাকে। আর যখনই হট কারেন্ট এইদিকে বইতে থাকে, তখন এই হট কারেন্ট এসে এখানে মিশবে। এখানে মিশে এইখান দিয়ে দেখো আন্টার্কটিক সার্কেল থেকে, এইখান থেকে কিন্তু দেখো সমস্ত আন্টার্কটিক রিজন থেকে কিন্তু কোল্ড ওশান কারেন্ট যাচ্ছিল, আর এই গরম স্রোত এসে এটা মিশে মিশে কিন্তু এদিকে যাবে, এদিকে গিয়ে এদিকেও চলে যাবে, এদিকেও চলে যাবে। তাহলে যখন এই স্রোতগুলো এসে, গরম স্রোতগুলো যখন এখানে আসবে, তাহলে এই যে যে দেখো ম্যাডাগাস্কার, তাহলে এই ম্যাডাগাস্কারের এই পূর্ব পাশে, মানে সেন্টার অফ ইন্ডিয়ান ওশানের সেন্ট্রাল পার্টে যখন গরম বাতাসটা আসবে, সরি গরম জলটা আসবে, তখন এই জায়গাটায় কি তৈরি হবে? এখানে কি থাকে জেনারেলি? হাই প্রেসার বেল্ট থাকে না এখানে, ঠান্ডা জল শীতল ঠান্ডা জলের চাপ স্রোত হয়ে যাবে। বয়, তারপরে হাই প্রেসার থাকে। কিন্তু যখন গরম জল এসে মেশে এর সঙ্গে, তখন এখানে কি হবে? হাই প্রেসারটা কি হয়ে যাবে? উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বা এখানে লো প্রেসারও ক্রিয়েট হয়ে যেতে পারে। বুঝতে পারছো? যার ফলে এটা আমাদের জলবায়ুকে কিন্তু পরিবর্তন করে দেয়। অর্থাৎ এখানে হাই প্রেসার যত ইন্টেন্স হবে, এখানে লো প্রেসার তত ইন্টেন্স হবে। তাহলে এখানে অর্থাৎ ম্যাডাগাস্কারের পূর্ব দিকে, ইন্ডিয়ান ওশানের সেন্ট্রাল পার্টে বা অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে যদি হাই প্রেসার উইক হয়ে যায়, তাহলে আমাদের দেশে বৃষ্টিপাত বেশি হবে না কম হবে? কম হবে। বুঝতে পারছো? তাহলে এই যে যে স্রোতটা অর্থাৎ এলনিনোর স্রোতটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? লানিনোতে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বাতাসটা যেটা এই দিকে বইছিল, সেটা এখন এটা স্ট্রং হবে না উইক হয়ে যাবে? অ্যাকচুয়ালি তো উইক হয়েছে বলেই এরকম সিচুয়েশন হয়েছে, তাই না? তাহলে এটা যদি উইক হয়, তাহলে এই যে যে স্রোতটা উল্টো দিকে বইতে শুরু করলো, এটা কোন দিক? এটা সাউথ না নর্থ? সাউথ। সাউথ। তাহলে এই যে স্রোতের দোলটা সাউদার্ন অসিলেশন না নর্দার্ন অসিলেশন? সাউদার্ন। সাউদার্ন। দ্যাটস অল। তাহলে এলনিনো সাউদার্ন অসিলেশন। এলনিনো মানে কি? গরম জলের স্রোত। সাউদার্ন অসিলেশন মানে কি? দক্ষিণের ঠান্ডা দোলা, জলের স্রোত। দক্ষিণ দিকে দোল খাওয়া। তাহলে গরম জলের স্রোতের দক্ষিণে দোল খাওয়া, এই হচ্ছে কাহিনী। একেবারে সোজা কথায়, গরম জলের স্রোতের দক্ষিণে দোল খাওয়া, ব্যাস। কিন্তু এই গরম জলের স্রোতটা অ্যাকচুয়ালি দোলটা খাচ্ছিল কোথায়? লানিনো নর্দার্ন অসিলেশন হচ্ছিল না? লানিনোর নর্দার্ন অসিলেশন হচ্ছিল, কিন্তু সিচুয়েশনটা পাল্টে গেল কেন? সোলার ইনসুলেশন অ্যাডিকুয়েট না হওয়ার জন্য। অ্যাডিকুয়েট সোলার ইনসুলেশন হয়নি বলে এই চক্রটা, মানে সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এরম করে, এরম করে, এরম করে, এরম। কিন্তু এই সোলার ইনসুলেশন ঠিকঠাক না হওয়ার জন্য এই ব্যাটা কি হয়ে গেল? এরকম। বুঝতে পারছো?
এই হলো এল নিনোর সাউদার্ন অসিলেশনস। এই কি জিনিসটা কি কমপ্লিট হয়েছে কিনা একবার বলো। আমি নোটের মধ্যে বাকি পয়েন্টস গুলোকে লিখে লিখে দেব, চিন্তা কোনো কারণ নেই। এল নিনো সাউদার্ন অসিলেশনস ইজ ক্লিয়ার অর নট? যার কারণে দেখবা এই সমস্ত ডেজার্ট গুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। অর্থাৎ যখন এল নিনো ইয়ার আসে পৃথিবীতে, যখন এল নিনো ইয়ার চলে তখন মরুভূমিতে বৃষ্টিপাত হয়, আর যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা সেখানে বৃষ্টিপাত হয় না। অর্থাৎ নর্মাল সিচুয়েশনে যেখানে যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা সেখানে বৃষ্টিপাত হয় না, মরুভূমিতে বৃষ্টিপাত তারপর হয়। স্যার মেইনল্যান্ড গুলোতে এগুলাতে তাহলে হ্যাঁ তো ঝড় হবে প্রচুর, হ্যাঁ নিম্নচাপ অবশ্যই, তৈরি হবে। অবশ্যই মেইনল্যান্ড গুলোতে ঝড় তৈরি হবে, বা যেটাকে আমরা নর্মাল সিচুয়েশন বলি সেই নর্মাল সিচুয়েশনটা অ্যাবনর্মাল হয়। দেখো আরো কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা প্রথম যে ছবিটা দেখছো এটা হচ্ছে একটা নিউট্রাল ছবি। নিউট্রাল ছবি মানেও যা, লানিনো মানেও তাই, এটা মনে রাখো। তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। তোমরা দেখো তো নিউট্রাল আর লানিনোর মধ্যে কোনো দূরত্ব আছে কিনা, ব্যাপারটা তফাৎ। কিন্তু তফাতের একই মধ্যেও দিকে একটা যাচ্ছে ব্যাপার কারেন্ট আছে, গুলো। তফাতের মধ্যে একটা ব্যাপার আছে, একটা ইন্টেন্সিটির ব্যাপার আছে। লানিনো যদি হয় মানে নিউট্রাল যখন থাকে তখন মনে করো যে, আমি কথার কথা জাস্ট বোঝানোর জন্য বলছি, মনে করো যে মনে করো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জল প্রবাহিত হচ্ছে, এটা নিউট্রাল সিচুয়েশন। আর যদি মনে করো -5 ডিগ্রি সেন্টিগ্রেডের, মাইনাস বলবো না, এটা 1 ডিগ্রি বলেছিলাম না, আচ্ছা 2 ডিগ্রি ধরো, আর এটা মনে করো 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জল প্রবাহিত হচ্ছে, তার মানে কি টেম্পারেচারটা একটু কমিয়ে দিলেই লানিনো ক্রিয়েট হয়ে যায়, মানে জলের শীতলতাটাকে একটু বাড়িয়ে দেওয়া। বুঝতে পারছো? মানে এইখানে দেখো ট্রেড উইন্ডসটা দেখতে পাচ্ছ নর্মাল আছে, আর এখানে দেখতে পাচ্ছ স্ট্রং ট্রেড উইন্ড দেখা যাচ্ছে লানিনো এলে। এই বাকি আপাত দৃষ্টিতে মনে রাখো যে নিউট্রাল সিচুয়েশন লানিনো সিচুয়েশন মোটামুটি সেম, মোটামুটি সেম। তাহলে লানিনোতে কি হয়, লানিনোতে এই যে যে মানে ট্রেড উইন্ড গুলো এসে সে কি করছে, কোল্ড ওয়াটার গুলোকে ঠেলে নিয়ে যাচ্ছে, যেতে যেতে এখানে এটা এসে গরম হয়ে যাচ্ছে, আর যখন এখানে গরম হচ্ছে তখন এখানে মেঘ তৈরি হচ্ছে, আর এখানে প্রেসিপিটেশন হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। কোথায় বৃষ্টিপাত হচ্ছে? অস্ট্রেলিয়ার মাথার উপরে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই ঘটনাটা উল্টে যায় তখন কি হচ্ছে দেখো, এই দেখো এই শীতল জলটা এই দিক থেকে এই দিকে চলে গেছে, লাল হচ্ছে গরম জল আর নীল হচ্ছে শীতল জল। শীতল জলটা দেখো ঘুরে অন্যদিকে চলে গেছে, অস্ট্রেলিয়ার অন্যদিকে চলে গেছে, যার কারণে দেখো অস্ট্রেলিয়া খাখা হয়ে গেছে, আর যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা না সেইখানে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে। সিচুয়েশন ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এখানে দেখো নর্মাল ইয়ারে কি হচ্ছে, নর্মাল ইয়ারে পেরুভিয়ান কারেন্ট বা পেরুভিয়ান কোল্ড কারেন্ট, এখানে পেরু, তাহলে পেরুভিয়ান কোল্ড কারেন্টটা সেটা এই ইকুয়েটরের পাশ দিয়ে ঘুরে গিয়ে এই জায়গায় গিয়ে অস্ট্রেলিয়ার মাথার উপরে গিয়ে এই সমস্ত জায়গায় গিয়ে বৃষ্টিপাত ঘটাবে, মানে ইন্ডিয়ান ওশানের পূর্ব দিকে। কিন্তু এলনিনো ইয়ার হলে কি হচ্ছে, এটা এই মানে এইখানে গরম বাতাসটা, গরম স্রোতটা না জমে এটা উল্টো দিকে জমছে, এইখানে জমছে, যার কারণে এই মরুভূমিগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়ে যাবে। এটা এল নিনো ইয়ার। আর এল নিনো ইয়ার হলে কি প্রবলেম হতে পারে, দেখো এই গরম জলের স্রোত, এখানে তো ঠান্ডা জলের স্রোত হওয়া উচিত ছিল, এই গরম জলের স্রোতগুলো এই দিক থেকে এসে কিন্তু আমাদের ভারতের যে ইন্ডিয়ান ওশান, সেন্টার অফ ইন্ডিয়ান ওশান, এই সমস্ত জায়গায় দেখো এখান থেকে এটা ঘুরে এইখানে যখন চলে আসবে গরম জলের স্রোত, তখন এইখানে হাই প্রেশার যেটা ছিল সেই হাই প্রেশারটা কিন্তু উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর যখনই ইন্ডিয়ান ওশানে হাই প্রেশার উইক হবে তখনই ভারতবর্ষের মনসুনে ঘাটতি পড়বে। ক্লিয়ার? তাহলে এল নিনো আর সাউদার্ন অসিলেশনস এটা আমাদের ক্লাইমেটকে বিশেষভাবে কিন্তু প্রভাবিত করে। ওকে, বেশ। নাও আন্ডারস্ট্যান্ড হোয়াই ইট এফেক্টস ইন্ডিয়ান মনসুন। তো বলেই দিলাম যে কেন ইন্ডিয়ান অসুনকে এটা ইন্ডিয়ান মনসুনকে এটা এফেক্ট করে। তাহলে এইখানে ঠান্ডা জলের স্রোত এদিকে প্রবাহিত হচ্ছিল, সব নর্মাল নর্মাল ছিল, দেখো এই আন্টার্কটিক সার্কেল থেকে এখান থেকে সব বেরিয়ে ঠান্ডা জলের স্রোত, এখানে সব ঠান্ডা জলের স্রোত বইছিল। তাহলে এই ঠান্ডা জল এখানে এমনিতেই হাই প্রেশার হয়েছিল, এই ঠান্ডা জল এখানে আসার সাথে সাথে আরো হাই প্রেশার হলো, মানে হাই প্রেশারটা ইন্টেন্স হলো। কিন্তু যখনই এল নিনো এলো বা সাউদার্ন অসিলেশন হলো তখনই গরম জলের স্রোত এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিকে এলো,
আর গরম জল আসার মানেই হচ্ছে যে এখানে হাই প্রেশারটা উইক হয়ে যাবে বা লো প্রেশারও ক্রিয়েট করে দিতে পারে, যার ফলে এই দিক থেকে যে বাতাসটা ভারতে প্রবেশ করার কথা ছিল সেটা কিন্তু আর ঠিক টাইমলি হবে না। ওকে, বুঝতে পেরেছি? এবার আর কতগুলো বিষয় শোনো। আমাদের ভারতবর্ষে যে মনসুন উইন্ড মূলত বৃষ্টিপাত ঘটায়, মনসুন উইন্ড যখন ভারতবর্ষে মেইনল্যান্ডে প্রবেশ করে, মেইনল্যান্ডে প্রবেশ করার সময় সেটি দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। একটাকে আমরা বলি হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, আর একটাকে বলি বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। ওকে, অর্থাৎ এইখান থেকে এলো, এইখান থেকে এসে এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা এই দিক থেকে গিয়ে প্রবেশ করছে আর একটা এই দিক দিয়ে প্রবেশ করছে। যেটা আরব সাগরের উপর দিয়ে এলো এটাকে বলা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, আর যেটা বে অফ বেঙ্গল উপর দিয়ে এলো এটাকে বলা হচ্ছে বে অফ বে ব্রাঞ্চ। ঠিক আছে? বৃষ্টিপাত ঘটাচ্ছে কিভাবে এরা? এটা এইখান থেকে বৃষ্টিপাত ঘটিয়ে এখান থেকে চলে যাচ্ছে। আর এই বে অফ বেঙ্গলের এই বাতাসটা যখন যাচ্ছে না, তখন সে এই কোস্টাল ইস্টার্ন কোস্টাল পার্টগুলোতে বৃষ্টিপাত ঘটানোর পরে এটা যখন এই যে এইখান দিয়ে দেখো, এইখান দিয়ে হিমালয় এইভাবে এসছে না, হিমালয়টা এইভাবে এসছে, সো এই বাতাসটা হিমালয়ে গিয়ে যে আঘাত খেলো কোথায়, আসামে গিয়ে, আসামের মাথার উপরে এটা বাধাপ্রাপ্ত হয়ে এটা কিন্তু আবার এইদিকে ঘুরবে। আর যখনই এটা এদিকে ঘুরবে তখন গ্যাঙ্গেটিক প্লেনের ওপরে বৃষ্টিপাত ঘটাবে, এবং গ্যাঙ্গেটিক প্লেনের উপরে বৃষ্টিপাত ঘটিয়ে এটা নর্থ ওয়েস্টে চলে যাবে, উত্তর পশ্চিম, মানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানের কিছু পার্টে বৃষ্টিপাত ঘটিয়ে এটা বেরিয়ে যাবে। আবার যখন এটা রিট্রিট করবে হিমালয়কে টপকে, যখন এটা আবার রিট্রিট করবে, রিট্রিট করার সময় কার থেকে ময়েশ্চার কালেক্ট করবে, যখন এইখান দিয়ে ওয়েস্টার্লি জেটটা যখন প্রবাহিত হচ্ছে হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে, ওইটা থেকে ময়েশ্চার নর্দার্ন কালেক্ট করবে। জেটটাতে। ঠিক আছে? তো ওভারঅল এই হচ্ছে আমাদের কাহিনী। এবার এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি এটা কতদিন ধরে স্প্রেড করে, কতদিন ধরে থাকে, এই যাবতীয় বিষয়টা আমি তোমাদের ক্লাসের শেষে যে নোটটা দিচ্ছি ওই নোটটাতে দিয়ে দেবো। ঠিক আছে? আর কিছু স্যার বলার নোটটা আছে কি? কোথায় পাওয়া যাবে? নেই। হ্যাঁ বলো কি হয়েছে? বলছি স্যার নোটটা কোথায় পাওয়া যাবে? নোট গ্রুপে পেয়ে যাবে। গ্রুপে? ঠিক আছে স্যার। হ্যাঁ, নোট গ্রুপে পেয়ে যাবে। আর প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তো স্যার আপাতত চ্যাপ্টারটা আজকে, কি আজকে এখানে শেষ হলো? হ্যাঁ আজকে মোটামুটি আপাতত স্যার এইটুকুনি আলোচনা ছিল। এই চ্যাপ্টারের তো আরেকটা জিনিস আছে, মানে একজন বিজ্ঞানী 8 ভাগে ভাগ করেছেন, কি কি যেন এ জি বি এরকম করে অঞ্চলগুলো ভারতের ভাগ করেছেন, ওটা এটা একটু যদি এখনো পড়িয়ে ক্লাসটা দিতেন। শেষ হয়নি বুন্টি আমার। এর পরের দিন আমরা সিজন পড়বো, সিজন। ঠিক আছে? এর এগুলা তো পরের দিন, স্যার একদিন আমরা মানে এই করেছিলাম, স্যার মানে ডিসকাশন পরের দিন করেছিলাম। ঋতু হবে তাই তো স্যার? আচ্ছা হ্যাঁ, পরের দিন ঋতু। হ্যাঁ হ্যাঁ, পরের দিন সিজন টাকে আমরা শুরু করব। ঠিক আছে? So, আজকে যেহেতু কনসেপচুয়াল ছিল আজকে ভেবেছিলাম একটু লিখে দিতে, সো লেখার দরকার নেই, আমি এটা তোমাদের নোটসের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। ঠিক আছে? চলো, আর তোমাদের আগামী পরশুদিন মানে রোববারে তোমাদের কিন্তু একটা মক টেস্ট হবে, রবিবারে মক টেস্ট হবে। ঠিক আছে? সবাই সেভাবে একটু প্রস্তুত থেকো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।